নমস্কার, শুরু করছি নতুন পর্ব প্রেতলোকে। সবাইকে আর একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে কলকাতার বাসিন্দা, কিন্তু ঘটনাটা যেটা পাঠিয়েছে আর কি, সেটা তার মায়ের সাথে, তার মায়ের ছোটোবেলায় ঘটে গেছে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুপ্রীতি, আমার বাড়ি কলকাতায়, কিন্তু আজকের ঘটনা যেটা লিখে পাঠালাম সেটা আমার মায়ের ছোটোবেলায় ঘটে গেছে। তো মা আমায় যেরকমভাবে লিখে পাঠিয়েছিল আমি সেরকমভাবেই বলছি আর কি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আরও বেশি ভালো করে। আমার নাম সুমতি। আমার ছোটো মানে যখন আমি ছোট ছিলাম তখনকার ঘটনা এটা। তো তখন আমার বাড়ি ছিল হচ্ছে শিমুরালিতে, ঠিক আছে। এবার আমার যে বাবা, তিনি ছিলেন একজন বড় সোনার ব্যবসায়ী আর কি, কারিগর। মানে প্রথমে কারিগরই ছিল, তারপর নিজের কাজের দক্ষতায় সে একজন ভালো ব্যবসায়ী হয়ে গেছে। এবং ওই যে শিমুরালি আশেপাশে যত ছোটোখাটো ছোটো বড়ো সব গ্রাম রয়েছে তারা তো বাবাকে চিনতই। এবং কলকাতা, এমনকি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু আমার বাবার কাছে অনেক অর্ডার আসতো আর কি, ঠিক আছে। মানে ভালোই একটা ব্যবসা ছিল আর কি। এবং তার কাজের দক্ষতা এবং তার কাজের নিপুণতার জন্য তার বেশ ভালোই নাম ছিল আর কি এই সোনার ব্যবসায়। তো আমাদের বাড়িতে মেম্বার বলতে আমার বাবা, মা, আমি, আমার একজন দাদা ছিল এবং আমার বাবার ভাই, মানে আমার কাকা কাকি এবং কাকির এক ছেলে আর দুই মেয়ে। এবার যে ছেলে ছিল, কাকির যে ছেলে ছিল, কাকির যে ছেলে, সে কিন্তু আবার আমার থেকে বড়, ঠিক আছে। এইবার আমার বাবার যে একজন বন্ধু ছিল আর কি, সেই বন্ধু প্রথমে ছোটোবেলায় তো বাবার সাথেই থাকতো আর কি, হ্যাঁ, মানে ছোটোবেলায় বন্ধু আর কি, একই গ্রামের। কিন্তু পরবর্তীকালে সেই বন্ধু তার ফ্যামিলি নিয়ে চলে যায় আমাদের শিমুরালি থেকে দুটো কি তিনটে স্টেশন পরে ফুলিয়ান বলে একটা গ্রামে, ঠিক আছে। এবার ওই বন্ধুরই ছোটো ছেলের সাথে আমার পরবর্তীকালে বিয়ে হয়, ঠিক আছে, মানে এখন বিয়ে হয়েছে আর কি। এবার কি হয়েছে এটা বললাম কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার ওই যে ছোটো ছেলের মানে ওই বন্ধু আর কি, বাবার বন্ধুর যে বড় ছেলে, সে আবার আমার বাবার কাছে কাজ শিখতো, গয়না সোনা বানানোর কাজ শিখতো, আর যে ডিজাইনগুলো হয় ডিজাইন বানানোর কাজ শিখতো, ঠিক আছে। এইবার আমি বলি, আমার যে দাদা, মানে নিজের মায়ের পেটের যে দাদা ছিল আর কি, সে ছিল খুবই পরিশ্রমী একটা ব্যক্তি। মানে সব কিছুতেই সে পরিশ্রম করতো, কিন্তু যতটা সে পরিশ্রম করতো সেরকম সে কোনো কিছুতেই ফল পেত না আর কি, ঠিক আছে। মানে প্রথমে সে পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে সে খুবই পরিশ্রম করতো আর কি, কিন্তু সেরকম অনুযায়ী সে রেজাল্ট করতে পারেনি। তারপরে একটা যখন চাকরিতে ঢুকেছিল পরবর্তীকালে, হ্যাঁ, চাকরি জীবনেও সেখানে একটা মেয়ে ছিল আর কি, সেই মেয়ে তাকে মিথ্যে অপবাদ দিয়ে, মিথ্যে বদনাম দিয়ে সেই অফিস থেকে বার করিয়ে দেয়। কিন্তু সে সেখানে বেশ অফিসে তার নাম হয়েছিল, সে কারণেই মানে অনেকটা উপরে উঠছিল, যেটা হয়তো সেই মেয়েটার পছন্দ হয়নি। সেজন্য সে মেয়েটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে অফিস থেকে বার করিয়ে দেয়, ঠিক আছে। এইবার আমার দাদা একটা মেয়ের সাথে রিলেশনে ছিল। সেই মেয়েটা আবার কি করে, পরবর্তীকালে যেহেতু দাদার সেরকম সোর্স অফ ইনকাম বলে কিছু নেই, ঠিক আছে, সেজন্য সেই মেয়েটাও দাদাকে ছেড়ে চলে যায়। এবার আমার বাবা আমার দাদাকে কোনো দিনই বাধ্য করেনি যে তার বাড়িতে তার বাবা সোনা ব্যবসা করে বলে তাকেও সোনা ব্যবসা করতে হবে, এই জিনিসটা নিয়ে কিন্তু কোনো দিন বাধ্য করেনি। সে বলেছে তোর যদি চাকরি করতে ইচ্ছা হয় তুই চাকরি কর, যদি তোর সোনার কাজ করতে ইচ্ছা হয়, মানে ফ্যামিলি বিজনেস জয়েন করতে হয়, তাই তুই তাই কর। কিন্তু বাবার যেহেতু মানে আমার দাদার যেহেতু এইসব সোনার এইসব নিয়ে অতটা ইন্টারেস্ট ছিল না আর কি ব্যবসায়, সেজন্য সে চাকরিটাই বেছে নিয়েছিল। এবার আমার যে কাকা, তিনি আবার ছিলেন একজন ডাক্তার বলতে পারেন। মানে ছোটোখাটো যে ক্লিনিকগুলো হয় সেই ক্লিনিকে নিজেরই একটা ক্লিনিক ছিল, সেই ক্লিনিকের ডাক্তার ছিল আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড আর কি। এইবার যখন দাদার ওই মেয়েটার সাথে সম্পর্ক ভেঙে যায়, তখন কি হয়, দাদা খুবই ডিপ্রেস হয়ে গেছিলো। এবার তখনকার দিনে এটা যে ঘটনা বলছে আজ থেকে প্রায় অনেক বছর আগেকারই ঘটনা, প্রায় 30-35 বছর আগেকার ঘটনা তো হবেই, কম করে বললাম। তো তখনকার দিনে এইসব ডিপ্রেশন এসব কিছু ছিল না আর কি। তো মানুষরা অত কিছু বুঝতো না, আমাদের যে বাবা মা তারা তো এসব ডিপ্রেশন, মানসিক অবসাদ এসব কিছু বুঝতো না। তো দাদা যেহেতু ওরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো, তো আমরা সবাই বুঝতে পারছিলাম যে দাদার ব্যবহার দেখে, কারণ সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, নিজের ঘর থেকে বেরোতো না, স্নান করার কোনো নামগন্ধ নেই, দিনের পর দিন স্নান করতো না, ঠিক আছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না।
যখন ইচ্ছে হতো খেত, যখন ইচ্ছে হতো না খেত না, নিজের ঘর থেকে বেরোতো না, কারোর সাথে ঠিক করে কথা অবধি বলতো না। হ্যাঁ, কিন্তু তারপরে একটু জোর করে কিছু জিজ্ঞেস করতে চাইলে বা কেউ যদি তার সাথে একটু জোর করে কথা বলতে চাইতো, তাহলে কিন্তু সে আবার খিচিয়ে মিচিয়ে উঠতো আর কি। এরকম একটা হয়ে গেছিলো, খুবই অন্যরকম একটা হয়ে গেছিলো। সেজন্য তার সাথে কেউ অত বেশি কথাও বলতো না, ঠিক আছে। তো এবার সবাই আমরা বুঝতে পারছিলাম যে তার কেন কী সমস্যা, কিসের জন্য সে করছে, কিন্তু কোনো প্রতিকার তার ছিল না, ঠিক আছে। এবার একবার কি হয়, এরকম মানসিক অবসাদে ভুগতে ভুগতে প্রায় 1-2 মাস হয়ে গেছে। দাদার ওরকম অবস্থা, কারোর সাথে কথা বলছে না, খাওয়া দাওয়া করছে না। তো একদিন কী হয়, দাদার শরীরে ধুম জ্বর, ঠিক আছে, খুবই জ্বর হয়েছে। এবার সেই সময়টা ছিল শীতকাল, ঠিক আছে। এবার শীতকালে কি হয়েছে, মানে নভেম্বর মাস সেরকম হবে, নভেম্বর মাসের শেষের দিকে। তো ওই সময় আমাদের গ্রামে মেলা বসে, প্রায় পুরো ডিসেম্বর মাসটা মেলাটা থাকে। আমাদের বাড়িতে আমরা ঠিক করি সবাই মিলে সেই মেলায় যাব, সবাই মানে সবাই। সেদিনকে আমাদের কাকা তার ক্লিনিক থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো। হ্যাঁ, আমার বাবারও সেই যে কাজ আর কি, সেই কাজ বাবাও তাড়াতাড়ি সেরে নিয়েছিল। তো আমরা ঠিক করেছিলাম সবাই মিলে যাব। এবার যেহেতু দাদার শরীর খারাপ, সেজন্য মা বলেছিল যে তোমরা যাও, আমি ওর সাথে বাড়ি থাকছি। আমার দাদার নাম হচ্ছে সুকমল, ঠিক আছে। এবার তো দাদা বলেছিল যে তোমরা যাও, আমি থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, তোমরা যাও, মাকে বলেছিল আর কি। তো মা বারণ করেছিল যে না না, তুই একা থাকবি, শরীর খারাপ নিয়ে, তার মধ্যে মানে ঠিকঠাক নেই আর কি মন মেজাজ। তো মা রাজি হয়নি। তখন দাদা একটু জোর করেই বলেছিল যে না, আমার জন্য কেন তুমি সবসময় এরকম করবে, তুমি আমার জন্য কেন তোমার নিজের মানে সকালাতগুলো পূরণ করবে না, এইসব অনেক কিছু বলেছিল। তো দাদা এক প্রকার মাকে জোর করেই পাঠায় আর কি আমাদের সাথে। তো আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম। আমরা যখন ফিরি তখন প্রায় 9:30-10টা বাজে, ঠিক আছে। এবার দাদার যেহেতু ওই যে মেলায় যে গরম গরম জিলিপি বিক্রি হয়, সেগুলো খুবই পছন্দ করতো আর কি। তো সেজন্য আমার মা তার জন্য গরম গরম জিলিপি নিয়ে এসেছিলো দাদার জন্য। তারপর ওরকম মানে আমি যখন বাড়িতে ঢুকি আর কি, দেখছি বাড়ির দরজা তো খুলেছিল, কারণ চুরি ছিনতাই সেরকম ওই সময়টা চুরি ছিনতাই এইসব কোনো ভয় ডর ছিল না আর কি। কারণ আমাদের গ্রামটা ছিল খুবই, সবাই আমাদের বাবাকে যেহেতু চিনতো আর কি, তো সেই জন্য এইসব চুরি ছিনতাইয়ের ভয় ডর আমাদের গ্রামে ছিল না আর কি। আর তার থেকে বড় কথা, আমাদের যে বাড়ি আর কি, বাড়ির পাশেই একটা ছোট্ট মতো ঘর আছে, ছোট্ট মতো মানে ভালোই আর কি ঘর। সেই ঘরেই আমার বাবার ব্যবসা, মানে আমার বাবার যে কারিগর আছে, সেই কারিগররা ওই বাড়িতেই ওই ঘরটাতেই কাজবাজ করে আর কি। তো সেই জন্য ওরা যেহেতু রয়েছে, সেজন্য আরোই কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। তো আমার বাড়িতে ঢুকলাম, ঢোকার পর মা ওই জিলিপির ঠোঙা নিয়ে গেল দাদার ঘরে, ঠিক আছে। অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই, না দরজা খুলছে, না ভেতর থেকে কোনো সাড়া দিচ্ছে। প্রায় 15-20 মিনিট ধরে মা ডাকার পরে আমাদেরকে ডাকলো, ঠিক আছে। আমরা গেলাম, আমরাও ডাকা শুরু করলাম, দেখলাম দাদা কোনো সাড়া শব্দ কিছু দিচ্ছে না, ঠিক আছে। তো তারপরে আমার যে দাদা হয় কি, মানে আমার কাকার ছেলে আর আমার বাবা আর কাকা 3জন মিলে দরজাটাকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু আগেকার দিনে সেগুন কাঠের দরজা অত সহজে কি আর ভাঙে? তাও অনেক চেষ্টা করে ওই কারিগরদের ডাকা হয়, তারাও আসে, অনেক মানে চেষ্টা করে দরজাটা ভাঙা হয়। দরজা ভাঙার পর যেটা আমরা সবাই মিলে দেখি, সেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না আর কি। আমরা দেখছি দাদা সিলিংয়ে একটা দড়ির সাহায্যে ঝুলছে, ঠিক আছে। আমার মা ওখানে ওই দৃশ্য দেখে ওখানেই সেন্সলেস হয়ে যায়। মা যে কথা বলবে বা কিছু, কোনো ইয়ে নেই। মা ওই দেখে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে গেছে, ঠিক আছে। এবার দাদাকে কোনোভাবে নামানো হয়, সবাই মিলে আমরা নামাই। নামার পরে কাকা চেক করে, তার পালস চেক করে, বলে যে সে আর নেই, ঠিক আছে। আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি। এবার আমাদের ফ্যামিলিতে আমরা সবাই খুবই মিলেমিশে একসাথে থাকতাম, মানে কারোর মধ্যে কোনো ঝগড়া অশান্তি বা কারোর মধ্যে কোনো হিংসে, এইসব জিনিসটা নেই। আমি ছোটোবেলায় আমার কাকির কাছেই মানুষ হয়েছি বেশিরভাগ সময় দেখতে গেলে। এবার আমার কাকির যে ছোটো মেয়ে, সেও আমার মায়ের কাছে মানুষ হয়েছে, মানে এরকম একটা বন্ডিং ছিল আমাদের। আমরা সবাই মানে কান্নায় ভেঙে পড়েছিলাম। তারপরে ওই যখন আর কি এটা হয়েছে, তখন প্রায় 10-15 বাজে। তো আমার কাকার ছেলে আর আমার বাবা 3জন মিলে আমার দাদাকে নিয়ে যায় সামনে হসপিটালে, ঠিক আছে। আমাদের গ্রামে একটা হসপিটাল ছিল, সেখানে নিয়ে যায়। বা আমরা তখন সবাই বাড়িতে, মায়ের শরীর অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, সে বিছানায় পড়ে গেছে ওই দেখার পরে। তো আমরা সবাই মাকে নিয়ে বাড়িতে ছিলাম, আর তারা 3জন গেছে, আর কারিগরদের মধ্যে 1জন কি 2জন গেছিলো, ঠিক আছে, তাদের সাথে যায়। এবার ডাক্তার চেক করে, তারাও বলছে যে
সে আর নেই, সে মারা গেছে। এইবার এই ঘটনাটা মানে খবরটা সে বাবা আমাদের ল্যান্ডলাইনে, বাড়ির যে ল্যান্ডলাইন সেখানে আমাদেরকে ফোন করে জানায়, মানে হসপিটাল যে ল্যান্ডলাইন ছিল আর কি, সেই ল্যান্ডলাইন থেকে আমাদের বাড়ির যে ল্যান্ডলাইন সেখানে ফোন করে জানায়, ঠিক আছে। তো ফোনটা আমি তুলেছিলাম, তোলার পর আমি যখন শুনে আমি খুবই মানে আবার কেঁদে ফেলি আর কি, কান্নায় ভেঙে পড়ি। এবার আমি দেখছি যে মানে ফোন রাখার পরেই আমি কাঁদছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে আমাদের যে গরু একটা ছিল আর কি, সেই গরুটা কিন্তু পাগলের মতো আচরণ করছে, ঠিক আছে। মানে অসম্ভব পরিমাণে লাফালাফি করছে, মানে সে পালাতে চাইছে এরকম একটা ব্যাপার। মানে তাকে তো গলায় একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু সে চাইছে যে দড়িটা কোনোভাবে খুলে যাক আর সে পালাবে। হ্যাঁ, মানে দড়িটা নিয়ে টানা হ্যাচড়া করছে যাতে দড়িটা কোনোভাবে ছিঁড়ে যায় আর সে ওখান থেকে বেরিয়ে পালায়। কিন্তু দড়িটা তো শক্ত করে বাঁধা ছিল, তো আমি সামনে গেলাম, তো যেহেতু অত লাফালাফি করছে তো আমি অত বেশি সামনে যাওয়ার সাহস পেলাম না, ঠিক আছে। তো কিছুক্ষণ পর দেখলাম যে দড়িটা কিন্তু ছিঁড়ে গেল এবং ও পালিয়ে গেল, ঠিক আছে। আমি বুঝতে পারলাম না কেন, কী কারণে হলো, ঠিক আছে। এরপর কি হয়, তো তারা সব দাহ কাজ সব কিছু করে আসে। যেহেতু অপঘাতে মৃত্যু, 3 দিনের কাজ, 3 দিন কিছু হয়নি। 3 দিনের পর থেকে আমাদের বাড়িতে ওই যে দাদার ঘরে একটা গিটার টাইপের ছিল আর কি। তো দাদা একটু গান বাজনা করতে ভালোবাসতো, তো মানে আগেকার দিন তো আর গিটার ছিল না, ওই সেতার যেগুলো হয় সেতার ছিল। আমরা শুনতাম রাত হলেই না সেতারের টুং 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 করে এরকম শব্দ আসতো, মানে সেতারের যে তারগুলো হয় তারগুলোকে আঙুল দিয়ে একটা একটা করে তার যদি কেউ নড়ায় যেরকম আওয়াজ হবে, মানে প্রপার বাজাচ্ছে না কিন্তু তারগুলোকে নাড়ালে যেরকম শব্দ হবে ঠিক সেরকম টুং টুং করে এরকম আওয়াজ আসতো, ঠিক আছে। এবার শীতকাল, তখনকার দিনে তো আরও বেশি ঠান্ডা, পাখার কোনো দরকারই পড়তো না ফ্যানের। হ্যাঁ, তো সেজন্য আমরা স্পষ্ট শুনতে পেতাম এরকম আওয়াজ, ঠিক আছে। আবার এরকমও শুনতে পেয়েছি ওই ঘরের ভেতরে কেউ হাঁটাচলা করছে, ঠিক আছে। আবার যখন আমরা নিজেদের ঘরে শুয়ে আছি এরকম শুনতে পেয়েছি যে ঘরের যে ব্যালকনি, সেই ব্যালকনি থেকে হাঁটাচলা করছে। তারপর আমাদের যে কারিগর রয়েছে, মানে বাবার যে কারিগর, তারাও কিন্তু অনেকেই অনেকবার দাদাকে বিভিন্ন রকম অবস্থায় দেখেছে। এবার আমাদের যে গ্রামের মানুষজন, যেহেতু বাবাকে সবাই চিনতো, তো আমাদের ফ্যামিলিকে সবাই চিনতো আর কি গ্রামে, তো আমাদের গ্রামের মানুষজন অনেকেই আমার বাবার কাছে এসে বলেছে যে তারা প্রত্যেকেই কেউ না কেউ কোথাও না কোথাও আমার দাদাকে দেখেছে। আমার দাদার নাম ছিল সুকমল, ঠিক আছে, যেটা আগেই বললাম। হ্যাঁ, তো হয় কোনো দিন শ্মশানের দিকে, কোনো দিন হয়তো বড় একটা আম গাছ ছিল, সেই আম গাছ মানে আম বাগান আর কি, সেই আম বাগানে কোনো বা আমাদের বাড়ির আশেপাশেই দেখেছে, বা কোথাও কোনো দিন হয়তো আমাদের বাড়ির যে ছাদ, সেই ছাদে হাঁটাচলা করতে দেখেছে, বা রেলিংয়ে বসে বাইরের দিকে পা ঝোলাতেও দেখেছে। এরকম অনেকে অনেক রকমভাবে দেখেছে, ঠিক আছে। এবং প্রত্যেকেই বলতো যে যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে একবার গিয়ে গয়ায় পিণ্ডদান দিয়ে আসো, ঠিক আছে, তাহলে আর কিছু হবে না। এবার আমার মা এইটা একবারে বিশ্বাস করতে চাইতো না যে দাদা এরকম করে সবাইকে দেখা দিচ্ছে, কারণ মা বিশ্বাস করতো আমার দাদা যেহেতু মহাদেবের ভীষণ ভক্ত ছিল, খুব বড় একজন ভক্ত ছিল, সেজন্য মহাদেবের মতো আমার দাদা চুল বড় করতো, মানে চুলটাকে তার বড় রেখেছিল আর কি। তো আমার মা বলতো এটাই যে আমার ছেলে মহাদেবের ভীষণ বড় ভক্ত ছিল, আমার ছেলে এইসব হতেই পারে না, আমার ছেলেকে আমার মহাদেব নিয়ে গেছে। এই জিনিসটা তার মায়ের মাথায় একবারে পুরো ফিক্সড হয়ে গেছিলো, মা এই জিনিসটা থেকে বেরোতেই পারতো না। এবার যেহেতু মায়ের ওরকম অবস্থা, মনের অবস্থা, সেজন্য বাবাও মাকে অত জোর করতো না, ঠিক আছে। প্রত্যেকটা দিন কেউ না কেউ এসে আমাদের বাবাকে বলতো যে এবার গয়া পিণ্ডদান দিয়ে এসো, আমি তোমার ছেলেকে এখানে দেখলাম, ওখানে দেখলাম, সেখানে দেখলাম, এরকম প্রত্যেকটা দিন বলতো, ঠিক আছে। একটা সময় এসেছিলো যখন আমার বাবা বিরক্ত হয়ে গেছিলো, তখন বাবা বলেছিল যে তোমাদের যদি সমস্যা হয় তোমরা একটা তান্ত্রিক ডেকে নিজেদের একটা কবচ নিয়ে নাও, যে তোমাদের কোনো ক্ষতি না হয়। প্রত্যেক দিন এসে আমাদেরকে এই কথাগুলো বলো না, আমাদের আর ভাল লাগে না, এরকম করে বলেছিল আর কি। তো এক সময় কী হয়, আমার যে প্রথমেই বলেছিলাম আমার শ্বশুরমশাইয়ের বড় ছেলে আর কি, মানে আমার ভাসুর এখন, তিনি আমার বাবার কাছে কাজ শিখতো, তো ঠিক আছে। তো সে কী হয় আমাদের বাড়িতে এসছে কাজ, মানে প্রত্যেক দিনই আসতো আর কি। তো সেদিনকে কী হয়েছে, বাড়ি ফিরতে তার একটু কাজ ছিল আর কি, বাকি বেশি কাজ ছিল, তো তার বাড়ি ফিরতে রাত হয়ে যায়, ঠিক আছে। যখন সে বাড়ি ফিরছে তখন মানে আমাদের বাড়ি থেকে যখন সে বেরোচ্ছে তখন বাজে 11টা, আর আমাদের মানে শিমুরালি থেকে ফুলিয়া যাওয়ার লাস্ট ট্রেন হচ্ছে 11:30।
তো সে মানে তার সাইকেলটা নেয়। এবার আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় 15-20 মিনিট হবেই সাইকেলে। তার সাইকেলটা নেয়। এবার আমি তার সাথে যাই দরজা খুলতে। তো তখন তো আমি জানতাম না সে আমার ভাসুর হবে। তখন আমি তার সাথে, সে আমাকে বোনের মতো দেখতাম, আমি তাকে দাদার মতো দেখতাম, ঠিক আছে। তো যাই হোক, আমি তাকে গেলাম দরজা খুলতে। সে সাইকেলটা নিল, নিয়ে আমাকে বললো নে এবার দরজাটা বন্ধ করে বাড়ি ঘরে ঢুকেছে, আর রাত হয়েছে, আর বাইরে থাকিস না। এবার সে হন করে সাইকেল নিয়ে বেরোলো। এবার আমি দরজাটা দিতে যাব, আমি দেখলাম, নিজের চোখে দেখলাম ওই যে দাদা, মানে তার নাম ছিল সুকান্ত, ঠিক আছে। সে দাঁড়িয়ে গেল কিছুটা দূর যাওয়ার পরেই, মানে আমাদের বাড়ির গেট থেকে হয়তো 5-6 হাত দূরে গেছে, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে কিন্তু মানে দাঁড়িয়ে রীতিমতো পড়ে গেল, ঠিক আছে। তার সাইকেলটা তার ওপর পড়ে গেছে। সে উঠলো, দাঁড়িয়ে ও মা গো বলে ভয়, মানে কোনো মানে হয় না, মানে কোনো জিনিস আচমকা দেখলে যেরকম একটা ভয় লেগে যায়, ঠিক সেরকমভাবেই মানে সে কিছু একটা দেখেছে। ও মা গো বলে চিল্লাতে সাইকেলটাকে হাঁটি মানে দৌড়াতে নিয়ে চলে গেল, ঠিক আছে। আমি বুঝতে পারলাম জিনিসটা কী হলো, কিন্তু আমি এইটুকুনি বুঝেছিলাম সে হয়তো কিছু বাজে জিনিস কিছু দেখেছে, যেগুলো গ্রামের লোকজন দেখছে, সেগুলোই হয়তো সেও দেখেছে, সেই জন্য সে ভয় পেয়ে ওরকম দৌড়ে পালিয়েছে। তো আমি দরজা তাড়াতাড়ি করে দিয়ে আমি ভয় ঢুকে এলাম। এবার শীতকালের সময়, খোলামেলা জায়গা, ওরকম করে জোরে চিল্লিয়েছে, আমাদের বাড়ির অনেকেই শুনতে পেয়েছে আর কি, ঠিক আছে। এবার আমার যে কাকার ছেলে, মানে আমার দাদা, সে আমাকে এসে বলছে কে চিল্লাচ্ছে এরকম করে। আমি তখন তাকে বললাম, কিন্তু সে বলে ঠিক আছে কাউকে বলিস না, কাউকে বলার তো দরকার নেই, যদি জিজ্ঞেস না করে কাউকে বলতে হবে না। এমনিতেই ওই জিনিসটা নিয়ে ঝামেলা হচ্ছে বাড়িতে, মানে দেখা দিচ্ছে, কিন্তু গয়া পিণ্ডদান দেওয়ার কথা বলছে, কেউ দিচ্ছে না, এই জন্য বলছে আর কি। দাদা বলেছিল যে কাউকে বলতে হবে না। এবার প্রায় 3-4 দিন হয়ে গেছে, সে কিন্তু আমার বাবার কাছে কাজ শিখতে আসছে না। এবার তখন আমার বাবা আমাকে বলছে, মানে সবাই আমরা খেতে বসেছি, তখন আমার বাবা আমাকে বলছে কিরে সুকান্ত কাজে আসছে না, তুই তো লাস্ট দিন যেদিনকে এসেছিলো তুই তো দরজা খুলতে গেছিলি, কিছু বলে গেছিলো নাকি? তখন আমি বললাম যে না, কিছু বলে যায়নি। বা তাহলে কী সমস্যা, আসছে না কেন? তখন আমি তাকে সেই রাতের ঘটনাটা সব কিছু বলি, তাকে মানে বাবাকে বলি। এবার এই বাবা কথাটা শুনে প্রথমে বিশ্বাস হয় না, ঠিক আছে। তারপরে সে বলে আচ্ছা দেখছি। পরদিনকে সে লোক পাঠায় তাদের বাড়িতে, ঠিক আছে। লোক পাঠিয়ে লোক যখন খবর নিয়ে তাদের বাড়িতে খবর নিয়ে আসে, সে বলছে বাবাকে যে তার নাকি মারাত্মক জ্বর, ঠিক আছে। মারাত্মক মানে খুব মারাত্মক জ্বর, সে নাকি বিছানা থেকে উঠতে পারেনি 3-4 দিন, ঠিক আছে। এবার তখন আমার বাবা জিজ্ঞেস করে, মানে ছিল মানে যে পাঠিয়েছিল আর কি, বাবা যাকে পাঠিয়েছিল সে জিজ্ঞেস করে কিসের জন্য জ্বর। তখন মানে আমার যে সুকান্ত আর কি, সুকান্ত দাদা, তার মা বলছে, মানে আমার শাশুড়ি মা, ওই যে গেছিলো, যে ছেলেটা গেছিলো তাকে বলেছিল সে নাকি সেদিনকে বাড়ি থেকে বেরোনোর সময় কিছু ভুলভাল জিনিস দেখেছিল, তার জন্য সেটা দেখে সে এমন ভয় পেয়েছে যে তার জ্বর এসে গেছে। কিন্তু কী দেখেছিল সেটা সে বলতে পারছে না, বলতে গেলেই তুতলে যাচ্ছে, ঠিক আছে। এই হলো। এইবার বাবা নিজে গেল তার সাথে দেখা করতে, ঠিক আছে। বাবা গেল, গিয়ে দেখা করলো, করার পরে সে বলছে ঠিক আছে তোর সমস্যা নেই। এবার বাবাকেও কী দেখেছে সেটা কিন্তু বাবাকেও বলেনি। বাবা বলছে ঠিক আছে তোকে বলতে হবে না, তুই একেবারে সুস্থ হয়ে যা, তারপরে তুই আসিস, তার আগে আসিস না, ঠিক আছে। একেবারে সুস্থ না হয়ে আসতে হবে না, ঠিক আছে। প্রায় 1 সপ্তাহ পরে, ওই দিনকের মানে বাবা যেদিনকে গেছিলো তারও 1 সপ্তাহ পরে ওই সুকান্ত দাদা আমাদের বাড়িতে কাজে আসে আর কি, মানে কাজ শিখতে আসে বাবার কাছে। আমি আর দাদা তখন তাকে জিজ্ঞেস করি যে সেদিনকে তুমি কী দেখেছিলে, যেরকম করে চিল্লালে তারপর দৌড়ে পালালে। তখন সে আমায় বলছে যে সে যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়েছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, সে হঠাৎ করে তার মনে হলো তার ডান দিকে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, যে কিনা তার দিকে ড্যাব করে তাকিয়ে আছে। সে যখন তার ডান দিকে তাকায়, তার সাইকেলটা অটোমেটিকলি দাঁড়িয়ে পড়ে। মানে কী করে দাঁড়ালো সে, তার কোনো আইডিয়া নেই। সে দেখছে যে সাইকেলটা দাঁড়িয়ে পড়ে। এবার তখন সে যাকে দেখে সে হচ্ছে আমার দাদা সুকমল, ঠিক আছে। তার পুরো মুখ হাত সব কিছু সাদা ফ্যাকাশে হয়ে গেছে, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি যেটা সে পরেছিল সেদিনকে, লাস্ট দিন যেদিনকে মারা গেছিলো সেদিনকে যেটা পরেছিল স্যান্ডো গেঞ্জি, তার নিচে আর মানে কোমরের নিচে আর কি একটা প্যান্ট ছিল আর কি, আর চুলগুলো তার সামনের দিকে ঝুলছে,
ঠিক আছে, ঠিক যেরকম মেয়েদের চুল মানে সামনের দিকে উস্কো উস্কো হয়ে থাকে, ঠিক সেরকমভাবেই তার চুলগুলো সামনের দিকে ঝুলছে। আর চোখে মণি বলতে কিচ্ছু নেই, মানে একটা ছোটো মেয়েদের যে ছোটো ছোটো কালো রঙের টিপ হয়, সেই টিপ যদি চোখে পরি লাগিয়ে দেওয়া যায় ঠিক যেরকম লাগবে, ছোট্ট একটা বিন্দু কালো বিন্দুর মতো, ঠিক সেরকমই লাগছিল তার চোখগুলো দেখে। ঠিক আছে, আর গলায় একটা লাল রঙের দগদগে দাগ, মানে যে দড়ি দিয়ে ফাঁস দিয়েছিল সে ফাঁসেরই দগদগে লাল দাগ। তার হাতগুলো ছিল একবারে লম্বা লম্বা নখগুলো। আর তার সবথেকে অবিশ্বাস্যকর যেটা ব্যাপার সেটা হচ্ছে তার পায়ের নিচে, প্যান্টের নিচ দিয়ে হাঁটু বেরিয়েছে, কিন্তু হাঁটু পরে যত পায়ের দিকে নিচের দিকে যাচ্ছে পুরো আবছা হতে হতে পায়ের আর পাতাটাই দেখা যাচ্ছে না। মানে মনে হচ্ছে সে হাওয়ায় উড়ছে, হাওয়ায় ভাসছে। ঠিক আছে, এই জিনিসটা দেখার পরে সে ভয় পেয়ে গেছিল, এবং যখন সে চিল্লিয়ে ওঠে ওটা দেখার পরে, তখন সে দেখছে সে কিন্তু তার দিকে তাকিয়ে হাসছিল। মানে সে তাকে ভয় দেখিয়ে তার একটা তৃপ্তি হয়েছে, এরকম একটা ব্যাপার। সে একটা ব্যঙ্গের হাসি হাসছিল, এরকম একটা ব্যাপার। সেই জন্য সে ওরকম উঠে দাঁড়িয়ে ও মাগো বলে ভয় দৌড় মেরেছিল আর কি। এই হচ্ছে সেই রাতের ব্যাপার, সে আমাদেরকে বলে। ঠিক আছে, এই একটা ঘটনা গেল। তার মধ্যে থেকেই তো আমাদের বাড়িতে বিভিন্ন রকম প্রত্যেক দিনই বিভিন্ন রকমের আওয়াজ শব্দ শোনাই যেত আর কি। আমাদের মানে কারিগর যারা রয়েছে তারাও দেখতে পেত। ঠিক আছে, আমাদের যে গরু রয়েছে ও প্রায় 3-4 দিন বাদে বাদে এরকম করে চেল্লামিল্লি করতো, দৌড়ে পালানোর চেষ্টা করতো। ওই যে দড়ি দিয়ে বাঁধা রয়েছে তাকে সেটাকে ছেঁড়ার চেষ্টা করতো। গ্রামবাসী তো দেখতোই রোজ, অনেক এসব লেগেই ছিল আর কি। ঠিক আছে, এবার একদিনকে কি হয়, আমার বাবার যে কারিগর তাদের অনেক বেশি কাজ ছিল আর কি, অনেক বেশি কাজ। তো সেজন্য বাবা তাদেরকে বলে যে তোমরা আজ আর বাড়ি যেও না, তোমরা আজ যে কাজটা করে দাও, কারণ পরশুদের মধ্যে কাস্টমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকে কাজটা হ্যান্ড ওভার করতে হবে। তোমরা আজকে দিনটা কালকে দিনটা একটু কাজটা করে দাও, যতটা সম্ভব এগোনো যায়। তো তোমাদের রাতেবেলা খাওয়ার দাওয়ার আমাদের বাড়ি থেকেই হবে, চিন্তা করো না। তখন সবাই রাজি হয়, কারণ সবাই বাবার বিশ্বস্ত লোক। তো ওদের ঠিক আছে, চিন্তা করবেন না, আমরা কাজ করবো সারা রাত ধরে। তো যেহেতু ওরা গ্রামের লোক, তা ওদের এইসব দাদাকে তারা দেখতে পেত, কিন্তু ভয় অত পেতো না। আর দাদা অত তাদেরকে ভয়ও দেখাতো না, মানে জাস্ট দেখা দিত, চলে যেত। আর অত যে ভয় দেখানোর ব্যাপারটা সেরকম কিন্তু না। দাদা যতবারই সবাইকে মানে যতজনকে দেখা দিয়েছে, কাউকে কিন্তু ভয় দেখায়নি কোনোদিনও, জাস্ট দেখা দিত, ব্যাস আমার নিমিষের মধ্যে হাওয়ায় মিশে যেত, এরকম একটা ব্যাপার। কাউকে কোনোদিন ভয় দেখিয়েছে এরকম কিন্তু কোনো মানে কেউ এরকম নালিশ করেনি বা কিছু বলেনি। ঠিক আছে, যাই হোক, তো বাবা সেদিনকে ওদেরকে বলে রাতে খাওয়ার জন্য। তারপর মা আর কাকি দুজনে মিলে তাদের জন্য রান্নাবান্না করে। তো রান্নাবান্না করার পরে কাকি তাদেরকে গিয়ে বলে যে খাবার হয়ে গেছে, তোমরা আসতে পারো, খেয়ে নাও। তখন বাজে প্রায় 10টা, 10:30 এরকম বাজে। ঠিক আছে, কাকি তাদেরকে বলে যে তোমরা এসো, খেয়ে নাও। এই বলে কাকি যায় বাড়ির পেছনে যে কলতলা, সেখানে একটা বাথরুম রয়েছে, সেই বাথরুমে যায় হাত পা ধুতে। ঠিক আছে, এবার আমাদের বাড়িতে একটা নিয়ম ছিল আর কি, যে বাড়িতে যদি চিকেন মাটন যদি হয়, তাহলে রান্নার পরে তাকে, মানে যে রান্না করবে এবং যে সাহায্য করবে, দুজনকেই কিন্তু ওই বাইরের কলতলা থেকে ভালো করে হাত পা ধুয়ে তারপর বাড়িতে এসে আবার ধোয়া জামা প্যান্ট পরতে হবে, মানে কাপড় চোপড় পরতে হবে আর কি। তো সেজন্য কাকি যায় সেই পেছনে কলতলায় হাত পা ধুতে। এইবার কলতলাটা এরকম যে একটা বাথরুম আর কি, বাথরুমের দরজাটা টিনের দরজা। ঠিক আছে, বাথরুমের ভেতরে একটা ছোট্ট লাইট আর বাইরে একটা ছোট্ট লাইট। ঠিক আছে, এবার বাথরুমের একদম পাশেই একটা বড় আম গাছ। ঠিক আছে, বিশাল বড় আম গাছ। এবার টিনের যে দরজা যেরকম হয় আর কি, ওপর দিকে একটু খোলা থাকে, মানে খোলা মানে ফাঁকা থাকে, নিচের দিকে একটু ফাঁকা থাকে। এবার ওই যে বাইরের যে লাইটটা, সেই লাইটের আলো কিন্তু মানে বাথরুমের ভেতরেও আসে। ঠিক আছে, এবার বাইরে তো পড়েই হলুদ রঙের লাইট, বাইরে তো পড়েই, কিন্তু ওই আলোটা কিন্তু বাথরুমের ভেতরেও আসে। ঠিক আছে, এবার আমার যে কাকি, সে হাত পা ধুচ্ছে নিচু হয়ে, মানে কোমরটাকে নিচু করে বালতি থেকে জল নিচ্ছে, নিয়ে মুখে চোখে হাত পা জল দিচ্ছে। আর তার পাশে একটা মগ ছিল, মগে জল ভর্তি ছিল। সে দেখছে জল, মানে মুখে চোখে জল দিচ্ছে, আর সে দেখলো যে
তার যে পাশে জল ভর্তি মগটা সেটা একটু নড়ে উঠলো, ঠিক আছে। সে প্রথমবারে অত পাত্তা দেয়নি। সে আবার যখন একটা জলের ঝাপটা মারলো মুখে, আবার দেখছে সেটা আবার নড়ে উঠলো। এবার সে একটু বাইরের দিকে পেছন ঘুরে বাইরের দিকে তাকায় যে হাওয়া ছেড়েছে কিনা বা কিছু ঝড়ফড় উঠেছে কিনা। সে দেখছে না, কোনো ঝড়ফড় কিছু ওঠেনি। তাহলে একটা মগ, জল ভর্তি মগ, সেটা নড়ে কী করে? আর হাওয়া যদি ছাড়েও, যদি ঝড় ওঠেও, বা কত ঝড় উঠবে যে একটা জল ভর্তি মগকে নাড়িয়ে দেবে, তাই না? তো এই জিনিসটা আমার কাকির কিন্তু ঠিক সুবিধা লাগছে না। তো কাকি একটু ভয় লেগেছিলো। সে তাড়াহুড়ো করছিল, এবং যখন সে তাড়াহুড়ো করে হাত পা ধুচ্ছিল, সে দেখছে মগটা পুরো পড়েই গেল। হ্যাঁ, যে মগটা এতক্ষণ বসেছিল, যার মধ্যে জল ছিল, সেটা কিন্তু পড়ে গেল, আর জলটা পুরো বাথরুমে পড়ে গেল, ছড়িয়ে গেল আর কি। এবার এইটা দেখে কাকি আরও ভয় পেয়ে গেছে। এবার কাকি তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরোচ্ছে। বেরোনোর সময় সে যখন দরজাটা খুলবে, ভেতরে দাঁড়িয়ে আছে, দেখছে বাইরের লাইটটা দপ দপ করছে, নিভঝে চলছে এরকম একটা হচ্ছে। দরজাটা খুলেছে, খোলা মাত্রই সে দেখছে সে আম গাছের একটা ডালে আমার দাদা বসে আছে, ঠিক আছে। পাগুলো ঝুলছে, কিন্তু ওই সেম যেরকম আমার ওই ভাসুর পা দেখতে পায়নি, পায়ের মধ্যে কিছু ছিল না আর কি, পায়ের দিকটা সেরকম সেম। আর মুখ আর হাতগুলো একেবারে ফ্যাকাশে, চোখে একটা বিন্দু মাত্র, মণি বলতে কিছু নেই, জাস্ট একটা বিন্দু। আর চুলগুলো সামনের দিকে ঝুলছে, আর একটা নিঃশব্দ হাসি দিচ্ছে আমার কাকির দিকে তাকিয়ে, একটা হাড় হিম করা হাসি যেটাকে বলে, ঠিক সেরকম। আমার কাকি ওই দৃশ্য দেখে ওখানেই চেল্লায়, এত জোরে চেল্লায়, শীতের সময় এত জোরে চেল্লায় যে আমাদের ঘরভর্তি লোকজন সবাই সেখানে চলে আসে। এবার আমরা যখন আসি তখন দেখছি কাকি ওখানে সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে, তার অর্ধেক শরীর বাথরুমের ভেতরে, অর্ধেক শরীর বাথরুমের বাইরে। তো তাকে তোলা হয়, তুলে ঘরে আনা হয়। এবার তার যখন সেন্স আসে, তাকে জিজ্ঞেস করা হয় যে কী দেখেছে, সে ভয় কেন পেয়েছে। তখন সে বলতেই পারছে না, সে তুতলে যাচ্ছে, ঠিক যেরকম আমার ওই ভাসুরের সাথে হয়েছিল, যে কী দেখেছে সেটা বলার সময় তুতলে যাচ্ছিলো, ঠিক সেরকমই আমার কাকির সাথেও কিন্তু হয়েছে। সে বলতে যাচ্ছে না, কিন্তু তুতলে যাচ্ছে। এইটুকুনি বুঝতে পারছিলাম যে সে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে, সেটা খুব সম্ভবত আমার দাদাকেই। এবার এই ঘটনার পর থেকে ওই দিনের পর থেকে প্রায় 4 দিন আমার কাকিমা বিছানায় শুয়ে, একটা আঙুলের যে কর হয়, করের যে সাইজ হয়, ওই করের সাইজেরও সে মাথাটা তুলতে পারেনি তার বালিশ থেকে। একবারে একদিকে চিত হয়ে শুয়ে আছে, না এদিকে ঘুরতে পারতো না এদিকে ঘুরতে পারতো, এতটাই তার শরীর খারাপ। ঠিক আছে, যেন মনে হচ্ছে সে কোমায় থাকলে মানুষ যেরকম হয়, পুরো স্থির হয়ে থাকে, ঠিক সেরকম। এবার আমার মা যায়, আমাদের গ্রামে একটা মন্দির আছে, হনুমানজি মন্দির, বজরংবলী, সেখানে যায়, কাকি নামে পুজো দেয়। এবার সেই পুজো হওয়ার পরে যে ফুল থাকে, সেই ফুল এসে আমার কাকির মাথায় আর সারা শরীরে ছুঁয়ে দেয়। তারপর থেকে কাকি ধীরে ধীরে সুস্থ হয়। তারপরে কাকি সেই রাতের কথা সব কিছু বলে আমাদেরকে, ঠিক আছে। এবার তখন আমার যে কাকা, সে কি বলে যে দাদা এবার একটু বেশি হয়ে যাচ্ছে, এতদিন গ্রামের লোকজনদের সাথে হচ্ছিল, এবার জিনিসটা আমাদের ঘরে চলে এসছে, এবার তো কিছু করো, এবার তো গয়ে গিয়ে পিণ্ডদান দিয়ে আসো। এরপরেও কিন্তু, এই ঘটনার পরেও কিন্তু আমার মা তার নিজের কথায় অটল ছিল। সে তখনও এক কথা বলে যাচ্ছে যে আমার ছেলেকে মহাদেব নিয়ে গেছে, আমার ছেলে এরকম কিছু হতেই পারে না, ঠিক আছে। তো তখন মায়ের সাথে একটু কাকার ঝামেলা বেঁধে যায়, ঠিক আছে, একটু হালকা ঝামেলা বেঁধে যায়, কথা কাটাকাটি যেটাকে বলে। তখন মা বলে কান্নায় ভেঙে পড়ে। মা বলে যে তোমরা কি সবাইকে দেখা দিচ্ছে, কিন্তু আমি সব থেকে বেশি কষ্ট পাচ্ছি, আমায় কেন দেখা দিচ্ছে না? আমি তো ওর মা, তোমাদের সবাইকে যখন দেখা দিচ্ছে, তাহলে আমায় কেন দেখা দিচ্ছে না? আমাকেও দেখা দিতে পারে। এরকম এইসব কথা বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। ঠিক ওই দিন থেকে 2 দিন পরে মা বাবা নিজেদের ঘরে শুয়ে আছে রাতের বেলা, সময় তখন 3টে 3:30 বাজে। বাবা আমার ঘরে এসে নক করছে, আমি বেরোলাম, বলছে, আমি যখন বেরিয়ে এলাম দরজায়, বাবা বলছে মা নেই ঘরে। আমি মা নেই মা কোথায় গেল? পুরো ঘর আমি বাবা মিলে প্রথমে খুঁজলাম, মা কোথাও নেই। তারপর প্রথমে কাকাকে ডাকলাম, কাকি যেহেতু শরীর খারাপ, শরীর খারাপ শরীর ঠিক সুস্থ নয়, সেজন্য কাকি বেরোয়নি। কাকা বেরোলো আর আমার দাদা বেরোলো, কাকার ছেলে। 4 জন মিলে পুরো বাড়ি প্রথমে খুঁজলাম, কোথাও নেই। কলপাড়ে নেই, আমাদের বাড়ির সামনে যে উঠোন সেখানে নেই,
গরুটা ঘুমাচ্ছে। এইবার যে কারিগরদের যে ঘর, সেই কারিগররা সেদিনকে আর ছিল না, কারিগরের ঘরে তালা দেওয়া। এবং আমরা 4 জন দুটো বড় বড় টর্চ নিয়ে বেরোলাম আশেপাশে দেখতে। আমাদের বাড়ি থেকে 2-3 হাত দূরে একটা বিশাল বড় কলা গাছ রয়েছে। মানে কলা গাছ যে অত বড় হয় সেটা আমরা ওই প্রথমেই দেখেছিলাম আর কি। ওই কলা গাছের সামনে দিয়ে আমরা পাস করছিলাম, তখনই আমার দাদা বলে যে ওই তো বলে এমন চিল্লি ওঠে। আমরা সবাই মিলে সেখানে গিয়ে দেখছি কলা গাছে একেবারে নিচে আমার মা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। ঠিক আছে, মাকে তোলা হয়, তুলে ঘরে নিয়ে আসা হয়, মায়ের চোখে মুখে জল দেওয়ার জন্য সেন্স ফেরে। তখন সে বলছে যে সে স্বপ্ন দেখছিল, যে দাদা তার স্বপ্নে এসছে, মায়ের স্বপ্নে এসছে, এসে বলছে মা একটু আসো না, তোমার সাথে কথা আছে, একটু আসো না, তোমার সাথে অনেক কথা আছে দরকারি, একটু আসো না, সবাই আমাকে ভুল ভাবছে, তুমি একটু আসো। এবার এই স্বপ্নটা দেখার পরে মানে দাদা যখন মায়ের স্বপ্নে এসছে এটা বলছে, মায়ের ঘুমটা ভেঙে যায়। ঠিক আছে, এবার মা দেখছিল ওই যে কলা গাছ, সেই কলা গাছের সামনে দাঁড়িয়ে কিন্তু দাদা বলছে। ঠিক আছে, মা যখন ঘুম থেকে ওঠে, এবার মায়ের যে ঘরের যে জানলা, সেই জানলা থেকে কলা গাছটা দেখা যায়। ঠিক আছে, এবার মা জানলা খুলে দেখছে কলা গাছের সামনে কিন্তু দাদা সত্যিকারেরই দাঁড়িয়ে আছে। মানে সে স্বপ্নের মাধ্যমে মাকে জাগিয়ে মাকে ডাকছে। এবার মা কোনো দিক ভাবনা চিন্তা না করে সেখানে চলে যায়। এবার সেখানে যাওয়ার পরে যেরকম করে আমরা প্রত্যেকে দেখেছে দাদাকে, যে রূপে দেখেছে ঠিক সেই রূপেই মাও দেখেছে, কিন্তু মা কিন্তু একটা ফোঁটাও ভয় পায়নি। ঠিক আছে, মা বলছে যে দাদা নাকি তাকে বলেছে যে আমি কাউকে ভয় দেখাতে চাইছি না, কিন্তু সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে, আমি জানি না কেন। আমি জন্মে যখন জীবন্ত অবস্থায় ছিলাম তখন আমি শান্তিতে ছিলাম না, আমি এখন মরে গেছি, আমি এখনও শান্তিতে নেই। তোমরা আমায় মুক্তি দাও, মুক্তি দেওয়ার জন্য প্লিজ যা করার তোমরা করো। আমি এখানে আর থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি যেখানে রয়েছি আমার খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না, আমাকে তোমরা মুক্তি দেওয়ার জন্য যা করার হয় তোমরা তাই করো। এই কথাটা বলার পর সে ওখান থেকে মানে হাওয়ায় মিশে যায় আর কি, আর মা তখন ওখানেই সেন্সলেস অবস্থায় পড়ে যায়। ঠিক আছে, এবার পরের দিনকেই বাবা আর কাকা মিলে দুজন মিলে একটা তান্ত্রিককে নিয়ে আসা হয়। তান্ত্রিক পুরো বাড়িটা ঘুরে দেখে এবং ওই যে কলা গাছ সেখানেও একবার ঘুরে আসে। আসার পরে সে প্রথমে পুজো আর্চা করে, তার সমস্ত পুজো আর্চা করার পরে সে আমাদেরকে বলে, মানে আমাদেরকে অনেকে মাকে আর বাবাকে বলে, তোমরা এক্ষুনি গিয়ে গয়ায় চলে যাও, গয়ায় গিয়ে ওর যে পিণ্ডদান সেটা দিয়ে আসবে। ঠিক আছে, কোনো গাফিলতি করবে না, যেমন যেমন নিয়ম ঠিক সেরকম নিয়ম পালন করেই করবে, কোনো রকম কোনো গাফিলতি করবে না, আর এক্ষুনি তোমাদের যেতে হবে। এরপরে বাবা আর মা বেরোতেই যাচ্ছিল, তখন সেই তান্ত্রিকটা বলে দাঁড়াও। এরপরে সেই তান্ত্রিকটা সেই কলা গাছের নিচে যায়, নিচে গিয়ে সে বলে যে দেখো তুমি কষ্ট পাচ্ছ আমি জানি, তুমি যে কাউকে ভয় দেখাচ্ছ না সেটাও আমি জানি। এবার তুমি যেটা তোমার মাকে বলেছো সেটা করার জন্যেই তোমার মা বাবা কিন্তু যাচ্ছে গয়ায় পিণ্ডদান দিতে, তোমার জন্য, শুধু যাতে তুমি ভালো থাকো, যাতে তুমি মুক্তি পাও তার জন্যই যাচ্ছে। তো তোমাকেও কথা দিতে হবে, তুমি যেন তাদের সাথে একবারে চলে যাও আর এখানে ফিরে আসবে না। এই কথাটা বলার পরে তান্ত্রিক একটু থামার পরে তান্ত্রিক আবার বলে যে তুমি এমন কিছু একটা করে দিয়ে যাও যাতে আমরা বুঝতে পারি যে তুমি এখান থেকে তোমার বাবা মায়ের সাথেই গয়ায় চলে যাচ্ছ আর ফিরে আসবে না। এরপরে বাবা মা রওনা দেয়, তখনই ঠিক সেই সময় ওই কলা গাছের একটা ডাল ভেঙে পড়ে যায়, মানে ডাল মানে কি ওই পাতা আর কি ভেঙে, শক্ত পাতা ডাল আর কি ভেঙে পড়ে যায়। মা পেছন করে তাকাতে যাচ্ছিলো, তখন তান্ত্রিকটা বলে না না না, একদম পেছন করে তাকাবেন না, এখান থেকে হাঁটা শুরু করলেন, পেছনে ঘুরে তাকাবেন না যতক্ষণ না গয়ায় পিণ্ডদান হচ্ছে। ঠিক আছে, আমি যেটা বলেছি ওকে, ও আপনাদের সঙ্গে যাচ্ছে, চিন্তা করবেন না কিছু, গিয়ে পিণ্ডদানটা দিয়ে আসুন, কোনো সমস্যা হবে না। পিণ্ডদান দিয়ে আসার পরে সে তান্ত্রিক আবার একবার বাড়িতে আসে, এসে একটা ভালো করে পুজো হয় বাড়িতে, ঠিক আছে, যজ্ঞ করা হয়। তারপর থেকে কিন্তু আর কোনো সমস্যা কিছু হয়নি, আর কেউ কিচ্ছু দেখেনি। তো এইটাই ছিল আজকের ঘটনা। ঠিক আছে, আশা করছি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি ঘটনা এরকম কোনো কিছু ঘটে থাকে মেল করুন pretlog00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।